আচ্ছা, আলোচনা করতেছিলাম কেমব্রিজ 12 এর 5 নম্বর টেস্ট, অর্থাৎ 1 নম্বর টেস্ট। আপনাদের পেজ নম্বর হচ্ছে কি 20-21। আমরা এখানে প্যাসেজ 2 তে, যদি এটা প্যাসেজ 2 কিন্তু এটা দেখতে কিন্তু একটা প্যাসেজ 1 এর মতো। প্যাসেজ 1 এ যেরকম শূন্যস্থান ট্রু ফলস থাকে, এই প্যাসেজেও দেখেন শূন্যস্থান এবং ট্রু ফলস। সো গতদিন এটা আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করতেছি ট্রু ফলস এবং শূন্যস্থান কেন, যাতে যাদের ট্রু ফলস এবং শূন্যস্থান এটা কিন্তু সহজ সহজ জিনিস আমি বেশি আলোচনা করি। আর আমি আপনাদেরকে পরামর্শ দিই যে সহজ জিনিস বেশি করে একটু প্র্যাকটিস করবেন, যাতে সহজ জিনিসে কখনো যেন মার্কস নষ্ট না হয়। আর গতদিন যে শূন্যস্থানটা করেছিলাম সেখানে শূন্যস্থানগুলো ছিল প্যারাগ্রাফ আকারে, এভাবে সেন্টেন্স আকারে ছিল না। তো প্যারাগ্রাফ আকারে থাকলে একটা লাভ হচ্ছে গিয়ে বেশিরভাগ আনসার গুলো কি করা হয়, মানে বেশিরভাগ আনসার গুলো কাছাকাছি থাকে আর কি, দুইটা বা একটা প্যারাগ্রাফ কিংবা তিনটা প্যারাগ্রাফে থাকে। আর এগুলো হচ্ছে কি সারা প্যাসেজে একটু ছড়িয়ে ছিটে থাকবে, এই জন্য এটাকে সেন্টেন্স আকারে দিয়েছে, এই জন্য লেখা আছে দেখেন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। যাই হোক, টেনশন নেওয়ার কিছু নাই। প্রথমে এখানে আমি দাগিয়ে নিয়েছি যে কত ওয়ার্ড চেয়েছে, আমি এক ওয়ার্ডে আনসার দিব। মনে রাখবেন আমাকে বলেছে একমাত্র মানে একটা ওয়ার্ডে আনসার দেওয়ার জন্য। আচ্ছা, সো এখানে 14 থেকে 21 পর্যন্ত 8টা প্রশ্ন আছে শূন্যস্থান, আর বাকি 5টা প্রশ্ন এখানে 22 থেকে 26 পর্যন্ত প্যাসেজ টুতে কয়টা প্রশ্ন থাকে, 13টা প্রশ্ন। বাকি 13টা প্রশ্ন হচ্ছে কি আপনার, সরি বাকি কয়টা প্রশ্ন এই যেন বলেন, 5টা প্রশ্ন হচ্ছে কি ট্রু ফলস শূন্যস্থান। ট্রু ফলস নট গিভেন। মাথা নষ্ট হয়ে গেছে, মেয়ে এখানে এসে সব এলোমেলো লাগাই দিচ্ছে। 22 থেকে 26 পর্যন্ত প্রশ্ন হচ্ছে গিয়ে আপনার কি যেন বলে এটা, ওই ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন আর শূন্যস্থান প্যাসেজ 1 বা 2 তে যাই থাকুক না কেন, আপনি কিছু কিওয়ার্ড দাগিয়ে নিতে পারেন। আপনার কাছে সব প্রশ্নের কিওয়ার্ড দাগাতে হবে এরকম না, তবে আমি আমার ব্যক্তিগতভাবে আপনাকে যতদিন আপনাদেরকে গতদিন বলেছিলাম যে স্পষ্ট যদি কোনো কিওয়ার্ড পান আপনাদের এই প্রশ্নের মধ্যে, এইটা, যেমন এখানে লেখছে কালেক্টরস ক্লাব। কালেক্টরস ক্লাব তার মানে বোঝা গেছে এটা একটা ক্লাবের নাম বলতেছে। আচ্ছা, মানে এই 16-17 নম্বর যে প্রশ্ন, এগুলোতে কালেক্টরস ক্লাব নিয়ে কথা বলেছে, তার মানে এখানে একটা ক্লাবের নাম। আর যদি বাকিগুলো আমরা খেয়াল করি, যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি মেকিং মানি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি মেকিং মানি। সো ট্রু ফলস এবং শূন্যস্থান এগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ একটার পরে একটা, একটার পরে একটা সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ 14 প্রথমে পাবেন, তারপরে 15 নম্বর, তারপর 16 নম্বর, তারপর 17 নম্বর, অর্থাৎ সিরিয়াল মেনটেন করবে। সো আপনি যদি 14 নম্বর পেয়ে যান, তারপরে হচ্ছে কি আপনি 15 নম্বর প্রশ্নটা পড়লেই হবে। আর যেহেতু এই প্যারাগ্রাফ মানে এই প্যাসেজে ট্রু ফলস এবং শূন্যস্থান শুধুমাত্র এটাই আছে, আর কোনো প্রশ্ন নাই, সেক্ষেত্রে আপনারা আহ দেখবেন যে কি কি কিওয়ার্ড আছে। যেমন এখানে আমরা যদি 22 নম্বর প্রশ্ন দেখি, 22 নম্বর প্রশ্নের মধ্যে ডলস কথা লেখা আছে, মানে পুতুল। পুতুলের কিন্তু কোনো সিনোনিম তারা ব্যবহার করবে না নর্মালি, ডল এর সিনোনিম তারা ব্যবহার করবে না, সুতরাং এটা হচ্ছে একটা স্পষ্ট কিওয়ার্ড। আবার দেখেন 16th সেঞ্চুরি এবং ইউরোপিয়ান ডলস, এটার মধ্যে কিন্তু কিওয়ার্ড আছে। আবার এখানে লেখছে দেখেন ওয়াক্স এন্ড পোর্সেলিন। ওয়াক্স মানে হচ্ছে কি মোম, আর পোর্সেলিন তো একটা পদার্থের নাম। আচ্ছা, আর কিছু আছে? নাই। এখন প্যাসেজ থেকে যদি আপনি সময় কমাতে চান, তাহলে আপনার উচিত হচ্ছে গিয়ে যতটা কিওয়ার্ড পেয়েছেন, যেমন আমরা 23 নম্বরে কিওয়ার্ড পেয়েছি, 22 নম্বরে পেয়েছি, তো আর কোথাও কিন্তু তেমন একটা স্পষ্ট কিওয়ার্ড নাই। কিওয়ার্ড কিন্তু দুই ধরনের, গতদিন বলেছিলাম। একটা হচ্ছে স্পষ্ট, স্পষ্ট কিওয়ার্ড কোনগুলো, যেগুলো কোনো সিনোনিম নাই। স্পষ্ট কিওয়ার্ড হচ্ছে ওইগুলো যেগুলো কোনো সিনোনিম নাই, সরাসরি আপনি প্রশ্ন অনুযায়ী প্যাসেজে কিন্তু একই ওয়ার্ডটা পেয়ে যাবেন। যেমন এখানে বলেছে 16th সেঞ্চুরি, আপনি প্যাসেজে হুবহু 16th সেঞ্চুরি পাবেন। ইউরোপিয়ান ডলস পাবেন, ওয়াক্স এন্ড পোর্সেলিন হুবহু পাবেন, কারণ এগুলো কোনো সিনোনিম নাই, সুতরাং প্যাসেজে এগুলোর সিনোনিম ব্যবহার করবে না। আবার ডলস, ডলসও কিন্তু হুবহু পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমরা কি কি পাইলাম, এখানে 14 নম্বরে মেক মানি এই কথা লেখা আছে, আর কালেক্টরস ক্লাব। সো চলুন আমরা এখন প্যাসেজে চলে যাই। প্যাসেজ থেকে আমি চাচ্ছিলাম 22-23 প্রশ্নের যে ক্লু গুলো ওগুলোকে আগে দাগিয়ে নেওয়ার, কারণ কি জানেন, আমি যদি 22-23 অর্থাৎ ট্রু ফলস, প্রথম ট্রু ফলস কোথায় আছে সেটা যদি আমি জানতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য একটা লাভ হই।
ট্রু ফলস সিরিয়াল মেনটেন করে, আবার শূন্যস্থানে কিন্তু সিরিয়াল মেনটেন করে। তবে দ্বিতীয় প্যাটার্নের প্রথম প্রশ্নটা কোথায় আছে সেটা যদি আপনি বের করতে পারেন আপনার জন্য অনেক লাভজনক। আচ্ছা আমরা একটু দেখি তো এই শূন্যস্থানটাকে এখানে একটু সময়ের জন্য আমরা ভুলে যাই, আমরা একটু ট্রু ফলসে আসি। ট্রু ফলসের এই যে 22 নম্বর প্রশ্নটা দেখেন, 22 নম্বর প্রশ্ন হচ্ছে কি ডল। আচ্ছা ডলটা বাদ দিলাম, দেখেন এই 23 নম্বর প্রশ্নের যে ওয়াক্স পোর্সেলিন আর 16th সেঞ্চুরি এটা কোথায় আছে সেটা একটু দেখি আমরা। কোথায় 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 কোথায়? আচ্ছা অনেক দূরে দেখা যাচ্ছে, এই যে এই দেখেন। আমাকে আপাতত আপনার কাছে মনে হবে যে কি করতেছেন স্যার, এলোমেলো এইসব কি করতেছেন, একটু ওয়েট করেন। এলোমেলোই থাকি আমি, সমস্যা নেই। আলোচনা অনেকভাবে করা যায়, একটা ট্রু ফলস বা শূন্যস্থানে যে প্রশ্ন আপনি সলভ করবেন অনেকভাবে আপনি সলভ করতে পারেন, যে কোনো ওয়ে ফলো করেন, ডাজন্ট ম্যাটার। আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শিখে রাখেন, একটা কৌশল কাজে না লাগলে অন্য কৌশল কাজে লাগতে পারে। এখন আমি 14 15 বাদ, 15 থেকে 20 21 পর্যন্ত, 14 থেকে 21 পর্যন্ত বাদ দিয়ে আমি কেন 22 23-এর পিছনে লাগলাম? এটার পিছনে আমার কারণটা হচ্ছে কি, দেখেন 22 23 হচ্ছে গিয়ে নতুন একটা প্যাটার্ন, 14 থেকে 21 পর্যন্ত হচ্ছে কি শূন্যস্থান। এটা হচ্ছে কি একটা প্যাটার্ন, প্রথম প্যাটার্ন। আর দ্বিতীয় প্যাটার্নটা কি, ট্রু ফলস, যেটা শুরু হয়েছে 22 23 থেকে। এখন আপনি যদি দ্বিতীয় প্যাটার্নের প্রথম প্রশ্ন আপনি যদি বের করতে পারেন, মানে দ্বিতীয় প্যাটার্নের প্রথম প্রশ্নটা কোথায় আছে সেটা যদি জানেন তাহলে কিন্তু আপনার সময়টা একটু বেঁচে গেল। আপনি এখন শিওর হয়ে গেলেন যে এই হচ্ছে কি আপনার 23 নম্বর প্রশ্ন। আর 22 নম্বর কোথায় এটা যদি আমরা বের করতে পারি তাহলে আরো আরো ভালো হবে। তাহলে 22 নম্বর হচ্ছে কি ডলস নিয়ে কথা। ডলস 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 ডলস, এখন একটু চেক করে দেখেন তো ডল নিয়ে কোথায় কোথায় আছে। আপনাদের কাছে অনেকের কাছে কিন্তু বই আছে, 12 নম্বর বই। আপনার আমাকে একটু হেল্প করলে সময় একটু কম লাগবে, এদিকে খেলা চলতেছে। কেমব্রিজ 12 13 না, কেমব্রিজ 12 টেস্ট 5, 20 নম্বর পেজ। দেখেন তো ডল নিয়ে কোথায় আলোচনা আছে। ডল 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 ডল। আচ্ছা এই দেখেন, এখানে তো আমরা 23 নম্বর প্রশ্ন পেয়েছি, এই দেখেন ডল নিয়ে কথা হয়েছে। সেম পেরাতে, 7 নম্বর পেরাতে, হ্যাঁ 7 নম্বর প্যারাগ্রাফে এটাও আছে। আচ্ছা, সো এখানে একটা জিনিস আপনাদের নলেজে দেই, আলোচনা এলোমেলো হোক সমস্যা নেই, পরে আমি এটাকে ঠিক করে নিব। অনেক সময় এরকম হয় যে আমরা শুরুতে একটু ঝামেলা করে ফেলি, কারণ বুঝতে পারতেছেন মেয়ের চিল্লাচিল্লি দিয়ে তারপরে শুরু করেছি, একটু এলোমেলো হবেই, পরে কিন্তু এটাকে আমি কাভার দিয়ে দিচ্ছি। এদিকে খেলা চলতেছে, বাংলাদেশ আজকে অনেকদিন পর ভালো খেলছে আর কি। যাই হোক খেলুক, তাতে আমরা আমাদের কি, আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের নিজের পেট নিয়ে চিন্তা করতে হবে। সো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আমাদের দ্বিতীয় প্যাটার্ন এখান থেকে শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আবার বলতেছি, আমি প্রথম প্যাটার্ন অর্থাৎ শূন্যস্থান বাদ দিয়ে দ্বিতীয় প্যাটার্নের পিছনে লাগলাম কেন? সবসময় আপনার এই কাজটা করবেন। আপনার যদি ট্রু ফলস এবং শূন্যস্থান পরীক্ষায় আসে, যে প্যাটার্নটা আগে আসছে অর্থাৎ ট্রু ফলস বা শূন্যস্থান যেই আগে আসুক না কেন, এটাকে নিয়ে একটু চিন্তা না করে দ্বিতীয় প্যাটার্ন কোথা থেকে শুরু হয়েছে সেটা আপনি যদি প্যাসেজে গিয়ে খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনার মাথা বেদনাটা কমে গেল। এখন আমার জন্য একটা লাভ হইলো কি, যে এতটুক পর্যন্ত জায়গায় কোনো ট্রু ফলস নাই, আমি নিশ্চিত হয়ে গেলাম। এখানে 486টা ওয়ার্ড, এই 486 ওয়ার্ড পড়বো আমি শুধুমাত্র শূন্যস্থান বের করার জন্য। এর আগে কোনো ট্রু ফলস নাই, এটা কিন্তু আমার সময় বাঁচাতে হেল্প করবে। সো এই দেখেন আমি কিন্তু জাস্ট এটাকে লোকেশন বের করেছি, কিন্তু এখন এটাকে উত্তর বের করতে যাব না, আমি এখন ঠিকই শূন্যস্থান বের করবো। আর শূন্যস্থান বের করা সহজ। আচ্ছা, এখন আমি শূন্যস্থান বের করতে চলে যাব। 14 নম্বর প্রশ্ন, দ্য রাইটার মেনশনস কালেক্টিং ড্যাশ অ্যাজ অ্যান এক্সাম্পল বলেছেন অফ কালেক্টিং ইন অর্ডার টু মেক মানি। আপনি প্রশ্ন আগে বুঝবেন তারপর হচ্ছে কি উত্তর, প্রশ্ন না বুঝে কখনোই উত্তরের দিকে দৌড়াদৌড়ি করবেন না। আপনাদের অনেক স্টুডেন্ট আছেন, মানে আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছেন যারা এই প্রশ্ন বোঝাটার প্রতি নজর না দিয়ে আগে উত্তর নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করেন, এটা কখনোই সম্ভব না। আপনি প্রশ্ন বুঝেন নাই, আপনার উত্তর কোথায় পাবেন? দ্য রাইটার মেনশনস কালেক্টিং ড্যাশ, রাইটার কি কালেক্টিং করার কথা মেনশন করেছেন, অ্যাজ এন এক্সাম্পল
উদাহরণ হিসেবে অফ কালেক্টিং, কালেক্টিং এর কোন জিনিসটাকে উনি উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন ইন অর্ডার টু মেক মানি, টাকা উপার্জনের মাধ্যম হিসেবে। এখন উত্তরটা হচ্ছে একটা উদাহরণ, মানে কোন ধরনের কালেক্টিং নিয়ে তিনি কথা বলেছেন যেটার মাধ্যমে টাকা উপার্জন করা যায়, সেটা নিয়ে আমি একটা এখন খুঁজে বের করবো। চলুন আমরা এখন দেখি, সবাই একসাথে যাই। Human activities that many of us psychologists and fascinating. Many forms of collecting have been dignified as a technical name. Arc, ওরে বাবা, Arctophilist collects teddy bears. Philatelist, ওরে বাবা, collects postage stamps. Deltologist collects postcards, amassing hundreds or even thousands of postcards, chocolate wrappers, or whatever takes time, energy, and money that could surely be put to much more productive use. অনেকে বলতে পারেন স্যার এখানে মানি নিয়ে কথা বলেছে, না, এখানে মানি ইনকাম নিয়ে বলেনি, মানি ব্যয় করার কথা বলেছে, এটা এখানে আনসার হবে না। And yet there are millions of collectors around the world. Why do they do it? এখানে কিছু কোনো আনসারই নাই। আমরা এতটুকু পড়ে কখনো মানে কোথাও এমন জিনিস পাই নাই যে এই কালেকশনটা করে মানুষ টাকা উপার্জন করে, এটা নিয়ে কোনো আলোচনা পাইনি, এই জন্য এই প্যারাগ্রাফটাকে আমরা টিক আউট করতে পারি। আমি টেকনিক্যালি পড়াচ্ছি, অনুবাদটা দেখবো অন্য সময়, আগে আমরা সিস্টেমটা বুঝে নিই। আমি তো 14 নম্বর প্রশ্নটাকে আগে বের করবো, তাই না? আমার 14 নম্বর প্রশ্নের টার্গেটটা কি, যে এমন একটা কালেক্টিং এর উদাহরণ ওই রাইটার দিয়েছে সেটা খুঁজে বের করার জন্য, যেটার মাধ্যমে মানুষ টাকা উপার্জন করে। আচ্ছা দেখি, এই দেখেন লেখা আছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে there are people, there are the people who collect because they want to make money. This could be called an instrumental reason for collecting, that is collecting as a means to an end. আচ্ছা, এখানে কিন্তু টাকা উপার্জনের ক্ষেত্রে যে কালেকশন, মানুষ কালেক্টিং মানে কি, কালেক্ট মানে যে বিভিন্ন জিনিস সংগ্রহ করা, হবি হিসেবে এটা কিরকম সেটা নিয়ে কিন্তু এই প্যারাগ্রাফটা মানে ফুল প্যাসেজটা। আচ্ছা, এখানে there are people who collect because they want to make money, কিছু কিছু মানুষ আছে তারা কালেক্ট কেন করে, তার টাকা উপার্জন করতে চায়। This could be called an instrumental reason, এটা হচ্ছে একটা যান্ত্রিক কারণ, for collecting, that is collecting as means to an end। আচ্ছা, এখনো কিন্তু আমরা উদাহরণে আসি নাই, আবার প্রশ্নে চলে যাই। The writer mentions collecting dash as an example। এখন পর্যন্ত কোনো কিছু কালেকশনের কথা এখনো বলে নাই। প্রশ্নে বলেছে যে একজন মানে রাইটার কোন কালেক্টিংটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন যেটা দিয়ে মানুষ টাকা উপার্জন করে। They will look for it, say antiques that they can buy cheaply and expect to be able to sell at a profit। এইখানে হচ্ছে কি আনসার। এখানে কি কেউ কোনো উদাহরণ পাচ্ছেন কিনা বলেন। হ্যাঁ বাবা, হুম, এই দেখুন আবার ডাকতেছে আব্বা। হুম, আব্বা, সারাদিন আম্মা ডাকে আর দরজা বন্ধ করলে আব্বা ডাকে আমার। এই রে। আপনারা অনেকে আনসার দিয়েছেন। হুম, হুম, আচ্ছা, আপনারা অনেকে আনসার দিয়েছেন, আনসার আপনাদের কারেক্ট, সবার আনসারই কারেক্ট। অ্যান্টিক্স, অ্যান্টিক্স মানে কি, পুরাতন জিনিস যেগুলো, প্রত্নতাত্ত্বিক জিনিস বা পুরাতন জিনিস, সেগুলোকে বলা হয় অ্যান্টিক্স। ওই যে দুই লোক ফর সে, উনি বলছেন যে অ্যান্টিক্স দ্যাট দে ক্যান বাই চিপলি, পুরাতন জিনিস যেগুলো তারা কম টাকায় কিনে এন্ড এক্সপেক্ট টু বি এবল টু সেল এট এ প্রফিট। তারা কম টাকায় পুরাতন জিনিস কিনে এবং তারা আশা করে যে এগুলোকে বিক্রি করে প্রফিট করবে। তার মানে এখানে মেকিং মানি, প্রফিট করা মানে হচ্ছে কি মেক মানি, মেক মানি তো টাকা উপার্জন করা। সো 14 নম্বর প্রশ্নের আনসারটা হচ্ছে কি অ্যান্টিক। অর্থ জানলে কিন্তু উত্তর দেওয়া যায়। ও ইয়ে জানাটা, অনুবাদ জানাটা হচ্ছে কি, বা অর্থ জানাটা হচ্ছে কি বেশি গুরুত্বপূর্ণ। কি বারবার দেখে বিজ্ঞাপন দেখে। আচ্ছা, আমাদের 14 নম্বর প্রশ্ন শেষ, এখন আমরা
অনুবাদ বেশি জানতে হলে আপনাকে প্রথমে ওয়ার্ড মিনিং বেশি বেশি করে শিখতে হবে, এটা কোনো বিকল্প নেই, এটার কোনো শর্টকাট নাই। 15 নম্বর প্রশ্ন, collectors may get a feeling of dash from buying and selling items. Collectors may get a feeling of dash from buying and selling items. আবার আইসি এখানে, অর্থাৎ বিভিন্ন জিনিস বিক্রি করে বা ক্রয় করে সে কিসের ফিলিং পেতে পারে, ফিলিং অফ ড্যাশ। আচ্ছা, কিন্তু মনে হচ্ছে এটা আমরা পেয়ে গেছি, মনে হচ্ছে যে সেকেন্ড লাইনেই আনসারটা পেয়ে গেছি। বাট there may be a psychological element too. এখানে একটা মানসিক এলিমেন্ট বা মানসিক একটা উপাদান থাকতে পারে। বাইং চিপ, কম টাকায় কিনে সস্তা টাকায় কিনে, এন্ড সেলিং ডিয়ার, এই যে প্রিয় জিনিসগুলো যে বিক্রি করে, ক্যান গিভ দ্য কালেক্টর এ সেন্স অফ ট্রিউম্ফ। ট্রিউম্ফটা কি? ট্রিউম্ফ শব্দের অর্থ কি? সেন্স অফ মানে হচ্ছে কি ফিলিং, এখানে লেখছে সেন্স অফ ট্রিউম্ফ, আর এখানে বলেছে অফ গেট এ ফিলিং অফ দ্যাশ ফ্রম বাইং এন্ড সেলিং আইটেমস। এটা হচ্ছে কি ট্রিউম্ফ মানে হচ্ছে কি ভিক্টরি, ভিক্টরি মানে বিজয়, এ কাইন্ড অফ, মানে এগুলো যে কম টাকায় কিনে বিক্রি করে অনেকের কাছে এটা হচ্ছে কি এক ধরনের একটা বিজয়, ঠিক আছে? তাহলে এটা বলতে পারে ফিলিং অফ ট্রিউম্ফ। ট্রিউম্ফ মানে কি? ট্রিউম্ফ মানে হচ্ছে কি বিজয়, TRIUMPH, ট্রিউম্ফ। আচ্ছা, সো 16 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 17 নম্বর, collectors club provide opportunities to share dash. collectors club কোথায় লেখছে দেখি আমরা, আচ্ছা এখানে ক্লাব। and as selling online is so and as selling online is so easy, more and more people are joining in. যেহেতু অনলাইনে বিক্রি করা খুব সহজ, অনেক মানুষ এখানে জয়েন দিচ্ছে। আচ্ছা, many collectors, আমরা এখন খুঁজে বের করব collectors club। কালেক্টরদের একটা ক্লাব আছে, কালেক্টর মানে সংগ্রাহক, যারা জিনিসপত্র সংগ্রহ করে, প্রোভাইড অপরচুনিটিস, সুযোগ দেয়, টু শেয়ার, কি শেয়ার করার সুযোগ দেয়। আপনারা খালি শুধু খুঁজে বের করবেন যে কি, এই যে কালেক্টরস ক্লাব গুলো আছে এগুলো কি করে, মানুষকে কি শেয়ার করতে হেল্প করে। Many collectors collect to develop their social life, attending meetings of a group of collectors and exchanging information on items. আহ, সহজ লাগতেছে তাই না? আমার আগেই তো অনেকে আনসার দিয়ে দিচ্ছেন, দেন সমস্যা নেই। তো বেশি আগে দিবেন না, যখন আমি ওইখানে আলোচনায় যাব তখন দিয়েন। বেশি আগে দিলে অনেক দরিদ্র যারা আছে এরা একটু বাটপারি করার সুযোগ পেয়ে যাবে। আচ্ছা, মেনি কালেক্টরস কালেক্ট টু ডেভেলপ দেয়ার সোশ্যাল লাইফ, অনেক মানুষ আছে যারা যারা কালেক্ট করে কেন, তাদের সামাজিক জীবনটাকে একটু উন্নত করার জন্য। অ্যাটেন্ডিং মিটিংস অফ গ্রুপ অফ কালেক্টরস, গ্রুপ অফ কালেক্টর মানে কালেক্টরস ক্লাব বোঝাচ্ছে। এক্সচেঞ্জিং ইনফরমেশন অন আইটেমস, বিভিন্ন আইটেম সম্পর্কে তারা তথ্য আদান প্রদান করে, তার মানে এক্সচেঞ্জ করা মানে তো শেয়ার করা। কালেক্টরস ক্লাবস প্রোভাইড অপরচুনিটিস, কালেক্টর ক্লাব কি করে, একটা সুযোগ দেয়, টু শেয়ার, শেয়ার করার ক্ষেত্রে, কি শেয়ার করার ক্ষেত্রে, ইনফরমেশন। এই যেখানে লেখা আছে ইনফরমেশন, সো এটা অনেকে আনসার দিয়ে দিয়েছেন, ইজি পিজি এটা। আচ্ছা, কালেক্টরস ক্লাব অফার ড্যাশ উইথ পিপল হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট। কালেক্টরস ক্লাব অফার, কালেক্টর ক্লাবে, কালেক্টরের যে ক্লাবটা আছে এটা সুযোগ করে দেয় বা দেয়, ড্যাশ উইথ পিপল, উইথ বললো কেন, উইথ মানে সাথে, মানুষের সাথে, ড্যাশ উইথ পিপল হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট। আচ্ছা, এখানে একটু প্রিপোজিশনটা আমাদের একটু ডিস্টার্ব দিচ্ছে, একটু বুঝে নেই। কালেক্টরস, কালেক্টরস ক্লাবস অফার, কালেক্টরের ক্লাব যে মানে কালেক্টরদের যে একটা ক্লাব আছে এটা সুযোগ করে দেয়, অফার মানে দেওয়া বা সুযোগ করে দেওয়া, ড্যাশ উইথ পিপল, মানুষের সাথে কি করার একটা সুযোগ করে দেয়। উইথ কেন বললো, সাথে, মানুষের সাথে একটা কি করার সুযোগ করে দেয়, হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট, যাদের একই ধরনের ইন্টারেস্ট আছে, সিমিলার ইন্টারেস্ট। আমরা একটু পরে পড়ে যাই। দিস ইজ এ ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে একটা প্রকারভেদ, on joining a bridge club or a gym and similarly brings them into contact with like-minded people.
কি মনে হয় আনসার? বাহ, দিস ইজ এ ভেরিয়েন্ট, এটা হচ্ছে একটা নমুনা অন জয়নিং এ ব্রিজ ক্লাব অর এ জিম। এটা হচ্ছে কোনো একটা ব্রিজ ক্লাব বা জিমে জয়েন দেওয়ার মতো সমান একটা জিনিস। এন্ড সিমিলারলি একইভাবে ব্রিংস দেম ইনটু কন্টাক্ট উইথ লাইক মাইন্ডেড পিপল। লাইক মাইন্ডেড পিপল মানে একই ধরনের মানুষ, একই মন মানসিকতার মানুষকে বলা হচ্ছে লাইক মাইন্ডেড পিপল। আর এখানে বলেছে হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট, যাদের সিমিলার ইন্টারেস্ট আছে মানে মানেই তো বোঝা যাচ্ছে যে লাইক মাইন্ডেড পিপল। অর্থাৎ এখানে আনসারটা কি হবে? আমরা এখন একটু খুঁজে বের করি যে এই কালেক্টরস ক্লাব গুলো সুযোগ করে দেয় মানুষের সাথে কি তৈরি করার, কন্টাক্ট তৈরি করার, এই যে। তাহলে এখানে আনসারটা হচ্ছে কি কন্টাক্ট। আর প্রশ্নে বলেছে কি হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট, যাদের মানে ইন্টারেস্ট বা আগ্রহের বিষয়ে সেম, তাদের মধ্যে একটা কন্টাক্ট তৈরি করে দেয়। প্রশ্নে বলেছে হচ্ছে গিয়ে সিমিলার ইন্টারেস্ট যাদের আছে, হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট। আর প্যাসেজে বলেছে লাইক মাইন্ডেড পিপল। আচ্ছা, লাইক মাইন্ডেড পিপলের মধ্যে কি তৈরি করে দেয়? একটা কন্টাক্ট তৈরি করে, তার মানে আনসারটা হচ্ছে কি কন্টাক্ট। সহজই তো লাগতেছে। আচ্ছা, কালেক্টিং সামটাইমস ইনভলভস এ লাইফ লং ড্যাশ ফর এ স্পেশাল আইটেম। বাহ, লাইফ লং, সারা জীবনের। লাইফ লং মানে কি? লাইফ লং মানে হচ্ছে কি সারা জীবনের। কালেক্টিং সামটাইমস ইনভলভস এ লাইফ লং, অর্থাৎ মাঝে মধ্যে কালেক্টিংটা কিসের সাথে জড়িত, একটা সারা জীবনের কিসের সাথে জড়িত? ফর এ স্পেশাল আইটেম। আমরা এখন দেখবো স্পেশাল আইটেম নিয়ে কোথায় আলোচনা হয়েছে, আর এটার সাথে লাইফ লং এর কি জড়িত। Another motive for collecting is the desire to find something special or a particular example of the collected item, such as a rare early recording by a particular singer. Hmm. Some may spend their whole lives, age whole lives, in a hunt for this. এখানে হচ্ছে কি আনসারটা এখান থেকে আমরা পেতে পারি। আসলে একটু একটু ওয়েট করি, আমরা এখানে কি হতে পারে। সাউন্ড কার নাই? সাউন্ড তো শোনা যাচ্ছে, বাকি সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছেন না? কি বলেন সাউন্ড নেই? সাউন্ড কি শুনতে পাচ্ছেন বাকি সবাই? শোনা যাচ্ছে, কার জন্য শোনা যাচ্ছে না? তাহমিদা। আচ্ছা, another motive for collecting is the desire to find something special। অর্থাৎ কালেক্টিং এর আরেকটা উদ্দেশ্য কি, যে is collecting is the desire to find something special। একটা আকাঙ্ক্ষা আছে যে একটা স্পেশাল কিছু খুঁজে বের করে, একটা আকাঙ্ক্ষা আছে, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। For a particular example of the collected item or a particular example of the collected item such as a rare early recording by a particular singer। যেমন ধরেন আপনি অনেক পুরাতন অনেক পুরাতন একজন সিঙ্গারের একটা গান খুঁজে বের করলেন, এটা হচ্ছে কি এক ধরনের কারেক্টিং, এটা হচ্ছে এক ধরনের একটা ডিফারেন্ট ফিলিং। আচ্ছা, সাম মে স্পেন্ড দেয়ার হোল লাইফস ইন হান্ট ফর দিস। কিছু কিছু মানুষ তাদের সারাটা জীবন ব্যয় করে ফেলবে কেন? এটাকে হার্ন করার জন্য। তার মানে কালেক্টিং সামটাইমস ইনভলভস এ লাইফ লং হান্ট। এই দেখেন না, এখানে দেখেন সাম মে স্পেন্ড দেয়ার হোল লাইফস ইন হান্ট ফর দিস। দিস মানে কি? এই স্পেশাল জিনিসটাকে। আমরা একটু ওয়েট করি, প্রশ্নের সাথে এই লাইনটাকে একটু ম্যাচ করি। খেলার কেউ আপডেট দিন, আপডেট দেন, আমি খেলা দেখতে পারতেছি না। কি অবস্থা হলো? বলেন বাংলাদেশের স্কোর কত? আর কে কত স্কোর করে আছে ক্রিজের মধ্যে, এটা একটু দিয়ে দিন। আপনাদের বইয়ের মধ্যে আনসার দেখবেন ডিজায়ারও আনসার, আবার হান্টও আনসার। আমি ডিজায়ার দিতাম না, আমি হান্টই দিতাম। দুইটাই আনসার, যদিও দুইটা আনসার এরকম থাকে না নর্মালি, তবে এই প্রশ্নের ক্ষেত্রে দুইটাই আনসার। আপনাদের বইয়ের মধ্যে গিয়ে লিখে দেখবেন। 210। সাকিব আউট, 97 নিয়ে এখনো আছে। গুড। আচ্ছা, জিতবে ইনশাল্লাহ। যদিও বাংলাদেশকে এবার সাপোর্ট দিচ্ছি না, কিছু করার নেই, তাদের খাসলুদের কারণে। করাপ্টেড বোর্ড, করাপ্টেড প্লেয়ার, করাপ্টেড সিলেক্টর। আচ্ছা, এখানে আপনাদের বইতে গিয়ে আনসার দেখেন, ডিজায়ার টু আনসার কেন? another motive for collecting is the desire to find something special or a particular example of the collected item such as a rare early recording by a particular singer। আমার ডিজায়ারটা কখনো আনসার মনে হচ্ছে না, যদিও আপনাদের বইতে লেখা আছে, সমস্যা নাই। এখানে আনসারটা আমি হান্ট দিব, হান্ট তো সঠিক, ডিজায়ারটা সঠিক, কিন্তু হান্টটা হচ্ছে কি বেশি যুক্তিসঙ্গত। হ্যাঁ, শান্ত আউট হয়ে গেছে।
অবস্থা খারাপ। সাম মে স্পেন্ড দেয়ার হোল লাইফস, কিছু কিছু মানুষ তাদের সারাটা জীবন ব্যয় করতে পারে ইন হান্ট ফর দিস। হান্ট মানে কি? শিকার। এটা শিকার করার জন্য। তার মানে এখানে দেখেন তো, কালেক্টিং সামটাইমস ইনভলভস এ লং লাইফ লং, সারা জীবনের, মানে আপনি যখন কালেক্টিং এ নামবেন তখন আপনার সারা জীবনের একটা কি জড়িত থাকবে এখানে? হান্ট জড়িত থাকবে। হান্ট মানে শিকার, মানে শিকার বলতে এখানে কি বোঝাচ্ছে? যে আপনি এটার জন্য পাগল হয়ে এটার পিছনে পিছনে ঘুরবেন, সেটাকে বোঝাচ্ছে হান্ট। সো আপনাদের বইতে ডিজায়ার ও আনসার, হান্ট ও আনসার, কিন্তু আমি আনসারটা হান্ট দিচ্ছি, ডিজায়ার আমি দিব না। যদিও দুইটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে আমি ডিজায়ারের পক্ষে না। কারণ ডিজায়ারের পক্ষে আমি, উত্তর ডিজায়ার সঠিক, কিন্তু ডিজায়ারের পক্ষে আমি না, কেন এটাকে আমি বলি, যারা সহজ ভাষায় বুঝে তাদেরকে আমি হান্টটা ইজিলি বোঝাতে পারবো, কিন্তু ডিজায়ারটা বোঝাতে হলে আমি বুঝবো, আরেকজনকে বোঝানো রিস্কি হয়ে যাবে। সেই জন্য আমি ডিজায়ারটাকে দিচ্ছি না। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কালেক্টিং সামটাইমস ইনভলভস, অর্থাৎ কালেক্টিং করতে গিয়ে মানুষের সারা জীবন লাইফ লং এ কি করতে হয়, একটা সারা জীবন ধরে কি করতে হয়, হান্ট করতে হয়, এগুলো কি দিয়েছে। সাম মে স্পেন্ড देयर হোল লাইভস ইন হান্ট ফর দিস, কিছু কিছু মানুষ তাদের সারাটা জীবন ব্যয় করে ফেলতে পারে এটা হান্ট করতে গিয়ে। তার মানে এখানে হান্ট জড়িত। সো আনসারটা হচ্ছে কি হান্ট। ওকে, সো কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, হান্ট আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট আনসার। যদিও তারা ডিজায়ার না দিলেও পারতো, আনসার কিন্তু ডিজায়ারও দিছে, ইও দিছে। Searching for something particular may prevent people from feeling their life is completely, oh সুন্দর একটা জিনিস। সার্চিং ফর সামথিং পার্টিকুলার, আচ্ছা বিশেষ কিছু খোঁজা মে, আচ্ছা যখন আপনি বিশেষ কিছু খুঁজবেন, মে প্রিভেন্ট পিপল, মানুষকে বাঁচাতে পারে, প্রতিরোধ করতে পারে, ফ্রম বিং ফিলিং দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি দ্যাশ। আচ্ছা আবার একটু দেখি আমরা। সার্চিং ফর সামথিং পার্টিকুলার, অর্থাৎ কিছু জিনিস যখন, কিছু বিশেষ জিনিস যখন আপনি সন্ধান করবেন, মে প্রিভেন্ট পিপল, এটা মানুষকে প্রতিহত করতে পারে, ফ্রম ফিলিং দেয়ার লাইফ, এরকম একটা ফিলিং থেকে বাঁচাতে পারতে পারে যে তাদের লাইফটা সম্পূর্ণ কিরকম। মানে এটা কমপ্লিটলি, যেহেতু কমপ্লিটলি বলেছে অ্যাডভার্ব, তার মানে আনসারটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আপনাদেরকে বলি আনসারটা হবে অ্যাডজেক্টিভ। কেউ আগে থেকে আনসার দিয়েন না, এখন একটু ওয়েট করেন। দিয়েন না, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, দিয়েন না। সার্চিং ফর সামথিং পার্টিকুলার মে প্রিভেন্ট পিপল ফ্রম ফিলিং দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি দ্যাশ। এখানে কমপ্লিটলি বলেছে, যেহেতু অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে ভার্ব বসে অথবা অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে সেন্স আমাকে বলতেছে, বুঝে যাচ্ছে যে আপনি যখন পার্টিকুলার কিছু খুঁজবেন তখন আপনাকে এটা বাঁচাবে, যে আপনার লাইফটা কমপ্লিটলি কিরকম না সেটা থেকে, আপনার মানে এরকম ফিলিংস থেকে আপনাকে বাঁচাবে। তাহলে দেখি আমরা, সাইকোলজিক্যালি মানসিকভাবে দিস ক্যান গিভ এ পারপাস টু লাইফ দ্যাট আদারওয়াইজ ফিলস এইমলেস। ও, এই তো এটা এখানে এটা তো মনে হচ্ছে আমার কাছে আনসার এইমলেস। সাইকোলজিক্যালি মানসিকভাবে দিস ক্যান গিভ এ পারপাস টু এ লাইফ, এটা আপনার জীবনে একটা, আপনাকে একটা উদ্দেশ্য দিবে, লক্ষ্য দিবে, মানে দ্যাট আদারওয়াইজ ফিলস এইমলেস, আদারওয়াইজ মানে অন্যথায় আপনার মনে হতে পারে যে আপনার লাইফটা হচ্ছে কি এইমলেস। তার মানে এই লাইনটা আমরা একটু পুরোটা একটু বোঝার চেষ্টা করি, যে এই যে কালেক্টিংটা আপনাকে কি দেয়, একটা একটা ফিলিংস দেয়। কি ধরনের ফিলিংস? যে আপনার লাইফটা এইমলেস না, এরকম একটা ফিলিং আপনাকে দেয়। এই লাইনটা আবার বুঝি, সাইকোলজিক্যালি মানসিকভাবে দিস ক্যান গিভ এ পারপাস টু এ লাইফ, আপনার জীবনে বা মানুষের জীবনে এটা একটা লক্ষ্য বা উদ্দেশ্য দিতে পারে, দ্যাট আদারওয়াইজ ফিলস এইমলেস, আদারওয়াইজ বা অন্যথায় আপনার জীবন মনে হতে পারে এইমলেস। তার মানে কি এটা এইমলেস দিতে পারি না আমরা আনসার? সার্চিং ফর সামথিং, সার্চিং ফর সামথিং পার্টিকুলার, অর্থাৎ বিশেষ কোনো জিনিস খোঁজা, মে প্রিভেন্ট পিপল ফ্রম ফিলিং দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি এইমলেস, অর্থাৎ কোনো বিশেষ জিনিস যখন আপনি খুঁজবেন তখন আপনাকে এইমলেস এর ফিলিং থেকে আপনাকে বাঁচাতে পারে, প্রিভেন্ট করতে পারে। তার মানে এখানে আনসারটা হচ্ছে কি এইমলেস। আচ্ছা, দেয়ার ইজ এ ডেঞ্জার, আচ্ছা পরবর্তী প্রশ্ন পড়ি আমরা। স্টাম্প কালেক্টিং নিয়ে কথা বলেছে। স্টাম্প কালেক্টিং এটা হবির নাম, এটা একটা হবির নাম। সুতরাং যেখানে স্টাম্প কালেক্টিং নিয়ে কথা বলবে সেখানে আমরা যাব। এর আগ পর্যন্ত আমরা একটু দ্রুত পড়ে নিই। There is danger though that if the individual is very lucky enough to find what they are looking for, and rather than celebrating their success, they may feel empty. Now that the goal that drove them on has gone. এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনাদের বইয়ের মধ্যে আনসার দেখেন এমকিউ লেখা আছে।
কিন্তু এমটিটা এখানেও আমি এমটিটাকে গ্রহণ করছি না। না, বেশি আগে অ্যান্সার দিবেন না। আমি যখন কথা বলবো তখন জিজ্ঞেস করবো তখন আনসার দিন, এর আগে আনসার দেওয়ার দরকার নেই। আপনাদের বইতে দেখেন এমবিএস ও আনসার, এমটিও আনসার, দুইটাই কিন্তু সঠিক, যুক্তিসঙ্গতভাবে দুইটাই আনসার। কিন্তু আমি এমটিটাকে বুঝাতে পারবো, এটা কম কষ্ট হবে আমাকে, কিন্তু আমি এমলেস দিয়ে সহজে বুঝাতে পারবো, সুতরাং এমলেসই তো আনসার। কারণ এখানে লিখে দিয়েছে যে আপনি যখন বিশেষ কোনো কিছু খুঁজে বের করতে পারবেন, তখন আপনাকে এটা একটা অনুভূতি দিবে যে আপনার লাইফটা সম্পূর্ণ কি না, এমলেস না। এমলেস কিন্তু এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, বুঝতে পারছেন? আচ্ছা, স্টাম্প কালেক্টিং এ কোথায় বলা আছে দেখি আমরা। উম, এই স্টাম্প কালেক্টিং। সো স্টাম্প কালেক্টিং নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। স্টাম্প কালেক্টিং মে বি ড্যাশ। স্টাম্প কালেক্টিং কিরকম হতে পারে? মে বি ড্যাশ বিকজ ইট প্রোভাইডস ফ্যাক্টস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ। ও, তার মানে এখানে যেখানে লাইন, যে লাইনে উত্তর আছে সেখানে ডিফারেন্ট কান্ট্রিজ এর কথা উল্লেখ থাকবে। রিডিং এর একটা আর অনেক ডিসগাস্টিং ব্যাপার আছে রিডিং নিয়ে, কিন্তু রিডিং এর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? প্রশ্নের আনসার গুলো কিন্তু এমন মানে খুব কষ্ট করে লোকেশন খুঁজে বের করতে হয় এরকম না, লোকেশন ইজিলি পেয়ে যাবেন আপনি। আর যারা রেগুলার অভ্যাস করবে, প্র্যাকটিস করবে, ভুলগুলো সংশোধন করবে, কেন ভুল হচ্ছে এগুলো নিয়ে অ্যানালাইজ করবে, তাদের জন্য জিনিসটা ইজি হবে। আপনাদের অনেকে আছে লেকচার শুনতে শুনতে মাথা কান সব নষ্ট করে ফেলেছে। আজকে আমার শুনবে, কালকে আরেকজনের শুনবে। আমি দেখেন টিচিং করাই, মাঝে মধ্যে আমার ক্লাস আমার নিজের ভালো লাগে না, এটা স্বাভাবিক। একজন ব্যক্তির প্রত্যেক দিনের ক্লাস সুন্দর হবে না, স্বাভাবিক, এটা তো বুঝতেই পারতেছেন। ক্লাস, আপনার মার্কস এক এক সময় এক এক রকম আসে না, ঠিক আমার ক্লাসও কিন্তু এক এক সময় এক এক রকম হয়। আমার মুডের উপর নির্ভর করে, সিচুয়েশনের উপর নির্ভর করে, আমার ইচ্ছার উপর নির্ভর করে, প্যাশনের উপর নির্ভর করে। সব দিন ক্লাস মনের মতো হবে না, এটা স্বাভাবিক। যেমন আজকে ক্লাসটা, গতদিন থেকে আজকে একটু কম ভালো লাগতেছে আমার। গতদিনের ক্লাসটা আমার কাছে মনে হচ্ছিল যে না, মোটামুটি সফল, আজকে মনে হচ্ছে একটু কম সফল। ফরএভার আপনার এটার জন্য প্যাশন থাকতে হবে। শুধু লেকচার শুনলে তো হবে না, আপনি এটাকে অ্যাপ্লাই করেন। যেটা শিখছেন সেটা অ্যাপ্লাই করে দেখেন কাজে লাগে কিনা, না লাগলে জানাবেন যে স্যার আপনি এটা এভাবে বলেছেন, আমি এভাবে করেছি কিন্তু হচ্ছে না। কিন্তু অনুবাদ যদি না পারেন, এটার কোনো ওষুধ নাই। আচ্ছা, স্টাম্প কালেক্টিং মে বি ড্যাশ। স্টাম্প কালেক্টিং হতে পারে কিরকম জানি না। বিকজ ইট প্রোভাইডস ফ্যাক্টস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ। আমরা দেখি এখন কোথায় লেখছে। উম, আচ্ছা, এইখানে কিন্তু কান্ট্রির কথা বলেছে, তার মানে এখানে আনসার থাকতে পারে, আমরা একটু নজর দিয়ে এখানে একটু পড়তে হবে। Stamp collecting opens a window to other countries and to the plants, animals, or famous people shown on their stamps. Animals and plants around the globe and their collection provided a vast amount of information about the natural world. Without those collections, our inferior to what? আচ্ছা, stamp collecting opens a window to other countries. ও সরি, আমার তো এখানে আনসার লাগতেছে না, আমি একটু আবার সামনে থেকে আসতে হবে কিছু কিছু। যেমন এখানে স্টাম্প কালেক্টিং, আপনাদেরকে একটা জিনিস নতুন শিখাই। এখানে আপনি স্টাম্প কালেক্টিং ওয়ার্ডটা দেখেছেন, আপনার মনে হচ্ছে যে এখানে এই আনসার বা এর পরবর্তীতে আনসার হবে। এই জন্য আগের লাইনটা একটু দেখে আসা উচিত, কারণ অনেক সময় কিন্তু এরকম হয় না। কারণ একটা লাইন হুট করে আসে না, একটা লাইনের সাথে এক লাইনে একটা ইয়ে থাকে। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট কালেক্টিং পোস্ট, এই যে সরি, এখানে একটু কালেক্টিং স্ট্যাম্প নিয়ে কথা বলেছি, সরি, এটা দ্রুত তাড়াহুড়ো করে ফেলে চলে গেছি। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প, এই যে পোস্ট অফিসের যে ডাক ডাক টিকিট যেগুলো, এগুলো যে কালেক্ট করেন, এগুলো নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, another potential reason for it or perhaps a result of collecting is its educational value. Stamp collecting opens a window to other countries and to the plants, animals or famous people shown on their stamps. বলেন তো আনসারটা এখন কি হতে পারে? দেন এখন একটু আনসার দেন। If you think about collecting postage stamps, আপনি যদি পোস্ট অফিসের বা ডাক টিকিটের কালেক্টিং নিয়ে চিন্তা করেন, another potential reason for it, এটা অন্য অন্য আরেকটা সম্ভাব্য কারণ হচ্ছে গিয়ে অর অথবা সম্ভবত as a result of কালেক্টিং এর মাধ্যমে ইটস এডুকেশনাল ভ্যালু, এটা একটা শিক্ষণীয় একটা ভ্যালু আছে।
অনেক কয়েকজন আনসার দিয়ে দিয়েছেন। বাহ! এডুকেশনাল দিয়ে দিয়েছেন। আচ্ছা দেখি তো আমরা এখন আনসারটা এখানে মিলিয়ে দেখি। স্টাম্প কালেক্টিং মে বি এডুকেশনাল। হ্যাঁ, এই তো ঠিক হতে পারে। স্টাম্প কালেক্টিংটা কি হতে পারে? শিক্ষণীয় হতে পারে। বিকজ কারণ ইট প্রোভাইডস এটা দেয় ফ্যাক্টস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ। বিভিন্ন কান্ট্রি সম্পর্কে কিছু ফ্যাক্টস বা বিভিন্ন তথ্য আপনাকে দেয়। যেমন এখানে বলেছে দেখেন, স্টাম্প কালেক্টিং ওপেনস আ উইন্ডো টু আদার কান্ট্রিজ। এখানে উইন্ডো বলতে জানালা বোঝাচ্ছে না। মানে বোঝাচ্ছে অন্যান্য দেশ সম্পর্কে আপনি তথ্য পাবেন। জানালা দিয়ে কি করে? আমরা দেখি। এখানে জানালা দিয়ে জ্ঞান আহরণ করা বোঝাচ্ছে। স্কোর আপডেট দেন, কি অবস্থা? কয় উইকেট পড়লো? তাহলে এখানে আনসারটা কি হবে? এডুকেশনাল। এডুকেশনাল কেন? এটা যুক্তিসঙ্গত কিন্তু। দেখা যাচ্ছে এখানে যে স্টাম্প কালেক্টিংটা এটা এডুকেশনাল। কারণ কি? এই যে লিখে দিয়েছে এখানে বিভিন্ন দেশের আ উইন্ডোজ হিসেবে কাজ করে। অর্থাৎ জ্ঞান আহরণ করা যায়। ২২৯ ৪ মাহমুদুল্লাহ আর মুশফিক ব্যাটিং করছে, তাই না? এডুকেশনাল। আচ্ছা, ২১ নম্বর প্রশ্ন। দেখা যাচ্ছে আমাদের শূন্যস্থান সব বের করে ফেলছি। ট্রু ফলস এখনো আসে নাই। That tends to be mostly a male hobby. এটা সবাই পারবেন। মেল হবি। টেন্ডস টু বি মানে কি? মনে হওয়া। টেন্ডস টু বি মনে হওয়া। টেন্ডস টু বি। আচ্ছা টেন্ডস কেন বলল? টেন্ড কেন বলল না? তার মানে আনসারটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখেন এখানে এই যে শূন্যস্থানটা হচ্ছে কি সাবজেক্ট। That tends to be a male hobby. এখন আপনি খুঁজে বের করবেন একটা হবির নাম যেটা মূলত পুরুষদের। মূলত এটা পুরুষরা পছন্দ করে এবং এটা হতে হবে সিঙ্গুলার। দেখি তো। Many collectors amassed fossils, animals and plants from around the globe, and their collections provided a vast amount of information about the natural world. আপনারা আনসার দিয়েন না আগে। Without those collections, our understanding would be greatly inferior to what it is. এখানে মেল বই নিয়ে কিছু বলে নাই, সুতরাং এখানে আনসার নাই। In the past and nowadays too, though to a lesser extent, a popular form of collecting, particularly among boys and men, was transporting. এখন বলেন আনসারটা কি? এটা সবাই পেয়ে যাবেন, সবাই পেয়ে যাবেন। সবাই পারবেন। সবাই। অনেকে টাইপ করছেন। টাইপ করতে সময় নিচ্ছে। টাইপ করেন, আনসার দেন। In the past and nowadays too, though to a lesser extent, a popular form of collecting, particularly among boys and men, was train spotting. সবাই আনসার দিয়েছে। দেখেন এই ট্রেন স্পটিং শব্দ তো এখানে কেউই জানে না। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হবে, এটা কখনোই সঠিক না। এখানে সম্পূর্ণ লাইন পড়লে একটা হবির কথা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কি ট্রেন স্পটিং। ট্রেন মানে ট্রেন, স্পটিং মানে স্থান নির্ধারণ করা। অর্থাৎ একটা ট্রেন কোথায় আছে এরকম হতে পারে। আমি সত্য বলতে আমি নিজেই ট্রেন স্পটিং কখনো জানি নাই। ট্রেন স্পটিং জিনিসটা আমি কখনো শুনি নাই। এখন শুনলাম। আর আমার আগ্রহ নাই ট্রেন স্পটিং সম্পর্কে। বাট এইটা বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ লাইন পড়ে এটা বোঝা যাচ্ছে যে আগের তুলনায় বর্তমানে খুব কম মানুষ ট্রেন স্পটিংটা করলেও এটা কিন্তু একটা মানে জনপ্রিয় একটা হবির একটা নমুনা ছিল। আর এটা মূলত কে করেছে দেখেন, বয়েজ এন্ড মেন। বয়েজ এন্ড মেন মানে কি? পুরুষ এবং ছেলেরা, মানে এটা মেন। তার মানে হচ্ছে কি এটা মেল হবি। অর্থাৎ এখানে আনসারটা হচ্ছে কি ট্রেন স্পটিং। ট্রেন স্পটিং। আবার দেখেন ট্রেন স্পটিংস বলে নাই, ট্রেন স্পটিং বলেছে। ট্রেন স্পটিং। সো আমাদের শূন্যস্থান সব শেষ, এখন ট্রু ফলস। শূন্যস্থান সব শেষ, এখন ট্রু ফলস। দেখি দ্রুত চলে গিয়ে ক্লাস মানে খেলা থাকতে থাকতে শেষ হয়ে গেলে তো ভালো। আর ক্লাস একটু দ্রুত হয়েছে। ক্লাসটা একটু দ্রুত এগুচ্ছে। আচ্ছা। The number of people buying dolls has grown over the centuries. The number of people buying dolls অর্থাৎ যে পরিমাণ মানুষ ডল বা পুতুল কিনে has grown বৃদ্ধি পেয়েছে over the centuries মানে কয়েক শতকে পুতুল ক্রয়কারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা একটু দেখি। Similarly, people who collect dolls may go beyond simply enlarging their collection and develop an interest in the way the dolls are made or the materials that are used. These have changed over the centuries from the wood that has standard in the
century Europe through the wax and porcelain of later centuries. আচ্ছা, বলেন তো 22 নম্বরটা কি হবে? 22 নম্বরটা কি লিখে দিব আমি? আপনারা দেখেন একটু সময়, আপনাদেরকে আমি 30 সেকেন্ড টাইম দিলাম। 22 নম্বরটা উত্তর সবাই দ্রুত পেয়ে গেছেন, পেয়ে যাওয়ার কথা, কারণ আপনি এই দেখেন সাথে সাথে কিন্তু আপনার 23 নম্বর প্রশ্নের উত্তর আছে। ট্রু না, ট্রু না, ট্রু না, নট গিভেন, নট গিভেন। এই দেখেন আমি এত দ্রুত কিভাবে শুরু হইলাম, কারণ এই তো আমার 23 নম্বর প্রশ্ন। এখানে বলেছে যে ডলটা শুধুমাত্র যে মানুষ কালেকশন হিসেবে এটাকে দেখে তা না, এটা কিসের তৈরি সেটাও মানুষের একটা আগ্রহের বিষয়। কিন্তু ডলের মানে ডল যারা কিনতো বা পুতুল যারা কিনতো তাদের সংখ্যা বাড়ছে এটা কখনো বলে নাই, কিন্তু কি বলেছে সেটা আমি দেখাই। দিস হ্যাভ চেঞ্জড ওভার দ্য সেঞ্চুরিজ ফ্রম দ্য উড that was standard in the 6th century Europe through the wax and porcelain of the later centuries. আগে এটাকে কাঠ ব্যবহার করা হইতো, 16 শতক পর্যন্ত কাঠ ব্যবহার করা হইতো, পরবর্তীতে এটা পরবর্তী সেঞ্চুরিতে এবং বর্তমান সময়ে প্লাস্টিক ডল ব্যবহার করা হয়। একই লাইনের দুইটা প্রশ্নের উত্তর। আমরা এখন 23 নম্বর প্রশ্ন একটু পড়ি। 22 নম্বর নট গিভেন, কারণ ডল যে যারা কিনতো অর্থাৎ পুতুল যারা কিনতো তাদের সংখ্যা বাড়ছে না কমছে এটা নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনা না করেই 23 নম্বর প্রশ্নে চলে গেছে। 16th century European dolls were normally made of wax and porcelain. 16 শতকে ইউরোপের যে ডলগুলো ছিল, পুতুলগুলো ছিল, এগুলো মূলত কিসের তৈরি ছিল? ওয়াক্স এন্ড পোর্সেলিন। এটা কি বলেন দেখি আপনাদের কতজনের জ্ঞান আছে, ভালো করে বুঝে আনসার দিবেন, তাড়াহুড়ো করবেন না। 23 নম্বর প্রশ্ন বুঝে আনসার দেন। প্রশ্নে বলেছে যে 16 শতকে ইউরোপিয়ান ডলগুলো, ইউরোপের যে পুতুলগুলো, এগুলো মূলত ওয়াক্স এবং পোর্সেলিন দ্বারা তৈরি হতো। মোমবাতি এবং পোর্সেলিন দিয়ে তৈরি হতো। দুজন আনসার দিচ্ছেন, তিনজনে ফলস। সবাই ফলস দিচ্ছেন কেন দেখি? ফলস। ওমা, 10 সেকেন্ড। ফলস, একজন ফলস দিচ্ছেন তাই না? অ্যাবসলিউটলি কারেক্ট, এটা ফলস ছিল। রাইট, যেই আনসার দিচ্ছেন সবাই সঠিক, একজন শুধু ট্রু বলে ফেলেছেন। ট্রু হবে না। বলেছে 16 শতকে এটা ছিল উডের তৈরি, মানে কাঠের তৈরি। পরবর্তীতে লেটার সেঞ্চুরিজে এটা হয়েছিল যে থ্রো দ্য ওয়াক্স এন্ড পোর্সেলিন অফ লেটার সেঞ্চুরিজ, পরবর্তী সেঞ্চুরি গুলোতে এটা ওয়াক্স এবং পোর্সেলিন তৈরি করা হয়েছে। তাহলে এটা ভুল কেন? ভুল হইলো মানে ফলস কেন? 16 সেঞ্চুরিতে কাঠ তৈরি করা হতো, এখানে বলেছে ওয়াক্স এন্ড পোর্সেলিন, তার মানে এটা ফলস। এখানে উপাদান নিয়ে কথা বলেছে, এখানে উপাদান নিয়ে কথা বলেছে, কিন্তু এখানে যে উপাদান বলেছে এখানে সেম উপাদান বলে নেই, সুতরাং এটা ফলস। আচ্ছা, arranging a stamp collection by the size of the stamp is less common than other methods. Arranging a stamp collection, স্টাম্প কালেকশন করার পর এটাকে সাইজ অনুযায়ী যে সাজানো হয়, is less common than other methods. এখন এই অনুবাদটা আগে বোঝাতে হবে, এখানে এত পেঁচানো একটা অনুবাদ দিল। অ্যারেঞ্জিং এ স্টাম্প কালেকশন, এই যে ডাক টিকিট যে আপনি কালেক্ট করেন, এগুলোকে যে আপনি সাজান বাই দ্য সাইজ, অর্থাৎ সাইজের মাধ্যমে যে বিভিন্ন এটার কতটুকু আকার, ছোট না বড়, এই অনুযায়ী যে সাজানো হয় অফ দ্য স্ট্যাম্প ইজ লেস কমন দেন আদার মেথডস। অর্থাৎ স্টাম্প গুলোকে সাজানোর কয়েকটা মেথড আছে, এর মধ্যে সবচেয়ে কমন মেথড কোনটা বলতেছে? সাইজ। প্রশ্নটা ভালো করে বুঝেন, এই প্রশ্নটা বুঝতে একটু সময় নিবে। অ্যারেঞ্জিং এ স্টাম্প কালেকশন, আপনি স্টাম্প কালেকশন করার পর এগুলোকে যে সাজাবেন, এখানে সবচেয়ে কমন পদ্ধতি কোনটা? সাইজ অনুযায়ী সাজানো। এখন যদি আমরা দেখি যে আসলেই মানে সাইজ অনুযায়ী সাজানোটা হচ্ছে কি সবচেয়ে কমন, তাহলে এটা ট্রু। আর অন্য কিছু অনুযায়ী সাজানোটা যদি বেশি কমন হয় তাহলে ফলস। আর কোনটা বেশি কমন কোনটা কম কমন এটা নিয়ে কোনো আলোচনা নাই, সেটা হবে নট গিভেন। আচ্ছা, or collectors might be inspired to study how dolls reflect notions of what children like or ought to like. এখানে কোনো কথা নাই। Learning from the hobby tour, we a psychological reason for collecting, the need for the sense of control, perhaps as a way of dealing with insecurity. Stamp collectors, for instance, arrange their stamps এই যেখানে, তার মানে এখানে আনসার গুলো থাকতে পারে।
স্টাম্প কালেক্টর, যারা স্টাম্প কালেক্ট করেন বা পোস্ট ডাক টিকিট কালেক্ট করে, ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ, অ্যারেঞ্জ দেয়ার স্টাম্প ইন অ্যালবামস, তারা তাদের স্টাম্পগুলোকে অ্যালবামে সাজিয়ে রাখেন। ইউজুয়ালি ভেরি নিটলি, সাধারণত খুব পরিষ্কারভাবে। অর্গানাইজিং দেয়ার কালেকশন অ্যাকর্ডিং টু সার্টেন কমন প্লেস প্রিন্সিপালস, এগুলোকে সাজিয়ে রাখেন অনেক সময় কি, যে একটা কমন, একটা সাধারণ জায়গার নীতি অনুযায়ী, একটা সাধারণ একটা জায়গার নীতি অনুযায়ী তারা সাজিয়ে থাকেন। পারহ্যাপস বাই কান্ট্রি ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, হয়তোবা আহ বিভিন্ন দেশের নাম অনুযায়ী সাজাইতে পারেন। যেমন আপনি ইংল্যান্ডেরটা কিনলেন, বাংলাদেশেরটা, বাংলাদেশের ডাক টিকিট কিনলেন, বি বড়, বি আগে আসে না ই আগে আসে? বি হতে পারে আপনি বি উপরে দিবেন, এ দিয়ে আমেরিকা, আমেরিকার পোস্ট অফিসকে উপরে রাখবেন কারণ এটা এ দিয়ে সাজানো, এটা বলতেছে। অর গ্রুপিং স্টাম্প বাই হোয়াট দ্য ডিপিক্টস, অথবা এটা আপনি এমন ভাবে গ্রুপ করতে পারেন যেটা কি বর্ণনা করছে সেই অনুযায়ী এটাকে আপনি সাজাতে পারেন। যেমন পিপল, মানুষ, বার্ডস, পাখি, ম্যাপস এন্ড সো অন। হম, জটিল একটা প্রশ্ন। আচ্ছা, 24 নম্বর প্রশ্নটা আবার পড়ি আমরা। অ্যারেঞ্জিং এ স্টাম্প কালেকশন বাই দ্য সাইজ অফ দ্য স্টাম্পস ইজ লেস কমন, ও লেস কমন ছিল, দেন আদার মেথডস। আমি আগে মোর কমন পড়েছিলাম, এখন লেস কমন দেখি গেলে। আচ্ছা, অ্যারেঞ্জিং এ স্টাম্প কালেকশন বাই দ্য সাইজ অফ দ্য স্টাম্প ইজ লেস কমন দেন আদার মেথডস, অর্থাৎ সাইজ অনুযায়ী একটা স্টাম্পকে, কালেকশনকে সাজানো, এটা অন্যান্য পদ্ধতি থেকে একটু কম, মানে কম সাধারণ বা কম কমন, আর কি কম প্রচলিত। এখানে আমরা সাজানোর দুইটা পদ্ধতি পেয়েছি, একটা হচ্ছে কি কান্ট্রি অনুযায়ী, আর একটা হচ্ছে কি স্টাম্প গুলো কি বর্ণনা করছে সে অনুযায়ী সাজানো। কোনটা কমন, কোনটা বেশি কমন সেটা নিয়ে কথা বলে নেই। ওয়ান রিজন কনসেন্স নট হোয়াট সামওয়ান চুজ টু কালেক্ট ইজ দ্য individualism. Someone decide to collect something as unexpected as dolls color. Sorry to say, 24 নম্বরটা নট গিভেন, সাইজ নিয়ে কোনো কথাই বলে নাই, সরি। স্টাম্পকে সাজানোর দুইটা পদ্ধতি নিয়ে কথা বলেছে, একটা হচ্ছে কি দেশের নাম অনুযায়ী, অ্যালফাবেটিক্যালি মানে বর্ণনা, মানে বর্ণমালা অনুযায়ী, যার নাম এ দিয়ে তাকে উপরে দিবেন, যার নাম বি দিয়ে তাকে এরপরে দিবেন, সি দিয়ে যার পরে এরপরে নিচে দিবেন, এভাবে সাজায়। অথবা স্টাম্পটা কি বর্ণনা করছে, পাখি নাকি মানুষ নাকি ম্যাপ নাকি অন্য কিছু, কিন্তু সাইজ নিয়ে সাজানোর কোনো কথাই বলে নাই, সুতরাং এটা নট গিভেন। আচ্ছা, সামওয়ান হু কালেক্টস আনইউজুয়াল অবজেক্টস, যে সকল ব্যক্তি অস্বাভাবিক বস্তু কালেক্ট করে, মে ওয়ান্ট আদার্স থিঙ্ক হি অর শি ইজ অলসো আনইউজুয়াল। বাবারে বাবা, এত কঠিন করে অনুবাদটা দিয়েছে। সামওয়ান হু কালেক্টস আনইউজুয়াল অবজেক্ট, অর্থাৎ যে সকল ব্যক্তি অস্বাভাবিক বস্তু কালেক্ট করে, মে ওয়ান্ট তারা চাইতে পারে, আদার্স থিঙ্ক অন্যরাও ভাবুক, হি অর শি ইজ অলসো আনইউজুয়াল অন্যরা ভাবুক যে সেও একজন অস্বাভাবিক ব্যক্তি। লাইনটা আবার বুঝাই, যে যারা অস্বাভাবিক বস্তু কালেক্ট করে তারা চায় যে অন্যরা ভাবুক যে তারাও নিজেরা অস্বাভাবিক। আচ্ছা দেখি, someone who decide to collect something as unexpected as dolls collars, না এটা হচ্ছে dolls collars, for instance, may be conveying their belief that they must be interesting themselves. Ouch. এই লাইনটা পড়েন তো একটু। সামওয়ান হু কালেক্টস আনইউজুয়াল অবজেক্ট, যে সকল ব্যক্তি অস্বাভাবিক বস্তু কালেক্ট করে তারা বোঝাতে চায় অন্যদেরকে যে আমরাও অস্বাভাবিক। এখানে কি বলেছে, সামওয়ান হু ডিসাইডস টু কালেক্ট সামথিং অ্যাজ আনএক্সপেক্টেড অ্যাজ ডলস কলার্স, অর্থাৎ ডলের কলার, বুঝতে পারতেছেন, পুতুলের যে কলার, পুতুলের যে শার্টের কলার আছে, এই কলারটা কালেক্ট করার মতো একটা উদাহরণ দিচ্ছে আর কি, যে সামওয়ান হু ডিসাইড টু কালেক্ট সামথিং অ্যাজ আনএক্সপেক্টেড, যে সকল ব্যক্তি অস্বাভাবিক কোনো জিনিস কালেক্ট করে, যেমন উদাহরণ হিসেবে দিচ্ছে যে পুতুলের কলার, ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ, মে বি কনভেইং দেয়ার বিলিফ, কনভে মানে কি, সবার কাছে প্রচার করে বেড়াচ্ছেন, যে তারা তাদের বিশ্বাসটাকে প্রচার করে বেড়াচ্ছে, দ্যাট দে মাস্ট বি ইন্টারেস্টিং দেমসেলভস, তারা হচ্ছে কি একটু, মানে নিজেরা একটু ইন্টারেস্টিং, একটু মজাদার, মজাদার বলতে এখানে মজাদার বোঝাচ্ছে না, একটু ভিন্ন প্রকৃতির, কি মনে হচ্ছে এটা আনসার? অনুবাদটাকে জটিল করে দিয়েছে। ট্রু, 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 গুড, সবাই ট্রু দিয়েছেন, বাহ। এই লাইনটাকে একটু আমি আবার বুঝাই, অর্থাৎ
যারা অস্বাভাবিক কোনো জিনিসকে কালেক্ট করেন তারা অন্যদেরকে একটা মেসেজ সেন্ড করতেছেন, বুঝাচ্ছেন, তাদের বিশ্বাসটাকে ছড়িয়ে দিচ্ছেন কি, যে আমরা একটু ইন্টারেস্টিং। মানে কি, মানে আমরা একটু অন্য অন্য থেকে একটু ব্যতিক্রমী। ইন্টারেস্টিং মানে এখানে বোঝাচ্ছে যে তারা নিজেরা একটু ইন্টারেস্টিং, মানে মানে একটু আগ্রহের বিষয়, একটু অন্য 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 এদের তুলনায় তারা একটু ডিফারেন্ট। সো এখানে হচ্ছে কি এটা ট্রু। হ্যাঁ, আনসার গুলো আগে লিখি নাই, এটা তো বড় করে লেখা হচ্ছে। True। আচ্ছা, collecting gives a feeling that other hobbies are unlikely to inspire। এই এই প্রশ্নের উত্তরটা, প্রশ্নটার অনুবাদটাই একটু ডিফিকাল্ট। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, দেখেন কিছু কিছু প্রশ্ন আমাদের কাছেও ডিফিকাল্ট লাগে, এটা অস্বীকার করার কিছু নাই। আর যেটা অস্বাভাবিক লাগে এটা নিয়ে আমি এত গবেষণা করি না। আমার আমার পরীক্ষাতেও আমি যখন নিজে টেস্ট সলভ করি একলা একলা, আমি যখন আমার কাছে কোনো প্রশ্ন খুব ডিফিকাল্ট লাগে এটা নিয়ে মাথা নষ্ট করি না আমি। কেন? আমার সময় কম, সময়ের ভিতরে আমি ন্যূনতম একটা স্কোর তুলতে হবে। এখানে যদি আমার 5টা মিস্টেক হয়, ওভারঅল যদি 5টা মিস্টেক হয়, তাহলে মিস্টেক হোক। আপনার পরীক্ষায় কখনো আপনি 40টা টার্গেট নিয়ে পরীক্ষায় যাবেন না। আপনি যাদের 6.5 টার্গেট তারা 27-28টা টার্গেট নিয়ে যাবেন। তখন আপনার একটা প্ল্যান হয়ে যাবে। মানে এটা নিয়ে অনেক কথা বলেছি আগেও, আবারও বলবো, সমস্যা নেই, টাইম আসুক। কালেক্টিং গিভস এ ফিলিং। কালেক্টিং মানে কি, বারবার কালেক্টিং কালেক্টিং বলছি, একবারও অর্থ বলে। কালেক্টিং মানে সংগ্রহ করা আর কি। সংগ্রহ করা এমন একটা ফিলিং আপনাকে দিবে দ্যাট আদার হবিজ আর আনলাইকলি টু ইন্সপায়ার। কালেক্টিং আপনাকে এমন একটা ফিলিং দিবে, আপনার অন্যান্য যে হবিগুলো আছে এগুলো আর আপনার ভিতরে খুব একটা তেমন কাজ করবে না। মানে অন্যান্য যে হবিগুলো আছে সেগুলো আপনার ভিতরে আর আসবে না, এরকম একটা ফিলিংস আপনাকে তৈরি করে দিবে। আচ্ছা, তো the list dog color museum existence grew up the personal collection, একটা উদাহরণ দিচ্ছি খুব সুন্দর। Of course, all hobbies give pleasure, but the common factor in collecting is unusually passion. Pleasure is putting it far too mildly. Hmm. More than most other hobbies, collecting can be totally engrossing and can give a strong sense of personal fulfillment. To non-collectors, it may appear an eccentric, if harmless way of spending time, but potentially collecting has a lot going for it. Baba, দেখি তো এখানে। আচ্ছা, অফকোর্স, অবশ্যই, যেটা বলতেছিলাম, অল হবিজ গিভ প্লেজার। সকল প্রকার হবি বা শখ আপনাকে কি করে, আনন্দ দেয়। বাট দ্য কমন ফ্যাক্টর ইন কালেক্টিং, কালেক্টিং এর মধ্যে বা সংগ্রহের মধ্যে এমন একটা সাধারণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে ইজ ইউজুয়ালি প্যাশন। এটা হচ্ছে এখানে একটা প্যাশন কাজ করে। আচ্ছা, প্লেজার ইজ পুটিং ইট ফর টু মাইল্ডলি। প্লেজার ইজ পুটিং ইট ফর টু মাইল্ডলি। প্লেজারটাকে এটা কি করেছে, প্লেজারটা এটাকে মানে খুব হালকা করে ফেলেছে, এরকম একটা জিনিস বলতে চাচ্ছে। মোর দেন মোস্ট আদার হবিজ, মোর দেন মোস্ট আদার হবিস, অন্যান্য সকল প্রকার শখের তুলনায় কালেক্টিং ক্যান বি টোটালি এনগ্রোসিং। এনগ্রোসিং মানে কি, 255 6 উইকেট। খেলার লাস্ট অংশ দেখতে চাচ্ছি। এনগ্রোসিং মানে কি, এনগ্রোসিং মানে পুরোপুরি আমার মনে হচ্ছে না, তবে এটা আনন্দদায়ক, মানে বেশ আনন্দদায়ক, এরকম কিছু আমরা এনগ্রোসিং বলি। যাই হোক, শিওর না আমি, সরি। যাদের কাছে ডিকশনারি আছে আর ডিকশনারি আছে কাছে, একটু ইয়ে করে চেক করে দেখতে পারেন। আমার কাছে ডিকশনারি নাই, খুঁজে দেখতে পাবো না। মোর দেন মোস্ট আদার হবিস, অন্যান্য সকল, প্রায় সকল হবির তুলনায় কালেক্টিং ক্যান বি টোটালি এনগ্রোসিং and can give a sense of can give a strong sense of personal fulfillment। এটা আপনাকে কি দিতে পারে, একটা শক্তিশালী পরিপূর্ণতার একটা ফিলিং দিতে পারে। নন কালেক্টরস ইট মে অ্যাপিয়ার অ্যান এক্সেন্ট্রিক, যারা কালেক্টর না তাদের কাছে এটা অদ্ভুত মনে হতে পারে, ইফ হার্মলেস, যদি ক্ষতিবিহীন হয়, ওয়ে অফ স্পেন্ডিং টাইম, বাট পটেনশিয়ালি কালেক্টিং হ্যাজ এ লট গোয়িং ফর ইট। এই আনসারটা একটু ডিফিকাল্ট, আনসারটা ট্রু। এখন ট্রু কেন হচ্ছে আমি একটু বলি। হ্যাঁ, মনোরঞ্জক আর কি, যেটাকে একটু খুব মানে আপনাকে খুব টেস্ট দেয়। এই লাইন দিয়ে আনসারটা, এই আনসারটা একটু খুবই গভীরভাবে আনসারটা ট্রু হয়েছে, যদিও আমি যখন স্টার্টিং লেভেলে ছিলাম
তখন যদি এই প্রশ্নটা আমাকে করতো, আমি সত্য বলতে স্বীকার করে নিচ্ছি, এটা আমি ভুল দিতাম আনসার, কারণ আমি নট গিভেন দিয়ে দিতাম। মোর দেন মোস্ট আদার হবিস কালেক্টিং ক্যান বি টোটালি এনগ্রোসিং। টোটালি এনগ্রোসিং দেখেন কিভাবে বলতেছে, এটা সম্পূর্ণ মনোরঞ্জনকারী, and can give a strong sense of personal fulfillment। এটা হচ্ছে কি এমন একটা হবি যেটা আপনাকে সম্পূর্ণ একটা পরিপূর্ণতা দিবে। আচ্ছা, সম্পূর্ণ যখন পরিপূর্ণতা দিবে তখন কি আপনি অন্য কোনো হবির প্রতি আগ্রহ দেখাবেন না? এই কথাটাই কিন্তু 26 নম্বরে বলতেছে। কালেক্টিং gives a feeling that other hobbies are unlikely to inspire। কালেক্টিং আপনাকে এমন একটা অনুভূতি দিবে যার কারণে আপনি আপনার ভিতরে অন্য কোনো হবি ইন্সপায়ার হিসেবে কাজ করবে না, মানে আপনার ভিতরে আসবেই না। সো এই কথাটা এখানে ইনডিরেক্টলি বলতেছে, ক্যান গিভ এ স্ট্রং সেন্স অফ পার্সোনাল ফুলফিলমেন্ট, আপনার ব্যক্তিগত একটা পরিপূর্ণতা দিয়ে দিবে এই কালেক্টিংটা। সো এই হচ্ছে কি আমাদের 13টা প্রশ্ন। আজকে একটু দ্রুত আলোচনা শেষ হয়ে গেল। যাই হোক, খেলার জন্য আমি বিদায় নিয়ে দিচ্ছি আজকে, খেলা দেখি একটু। আগামী 2 দিন আবার একসাথে দেখা হবে, রিডিং বেশি যদি পারি আরো বেশি আলোচনা করবো, মানে 2 দিনের জায়গায় বেশি যদি পারি। কিছু খেলা বাকি আছে, একটু দেখি গিয়ে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আর বাসায় একটু প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কারো কিছু বলার থাকলে ইনবক্সে বলে দিন।